প্রিয় এইচএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ জাহিদ হাসান রনি। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে একটি চমকপ্রদ টপিক, যেটি নিয়ে তোমাদের অনেক সমস্যা এবং দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সেই টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টপিকটির নাম হচ্ছে সমাস। অনেকের মনে মাথায় আসতে পারে যে সমাস পড়তে লাগে 6 মাস। এটা অনেকে বলে সমাস পড়তে লাগে কি 6 মাস। তোমাদের 6 মাস লাগবে না, 6 মাসের কোনো দরকার নেই। জাস্ট মনোযোগ দিয়ে আমাদের সাথে যুক্ত থাকো এবং দেখো কিভাবে খুব সহজেই পরীক্ষার মধ্যে সমাসে যে 5 মার্ক তোমাদের রয়েছে, এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসে যে 5 মার্ক রয়েছে, সেই 5 মার্ক কিভাবে তোমরা ক্যারি করতে পারো। দেখো সমাস, সমাসটা আসলে কি জিনিস? সমাস হচ্ছে বাংলা ব্যাকরণের এমন একটি আলোচ্য বিষয়। এই সমাস কি করে? সংক্ষিপ্ত করে। কাকে সংক্ষিপ্ত করে আমরা একটু পরে বিশ্লেষণ করছি। সংক্ষিপ্ত করে একাধিক পদকে একপদীকরণ করে। আবার এর আরেকটা নাম বলতে পারে সংক্ষিপ্তকরণও বলা যেতে পারে। এই সমাস শব্দের অর্থ আরেকটা দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে মিলন। তাহলে সমাস শব্দের অর্থ হতে পারে সংক্ষিপ্তকরণ, সমাস শব্দের অর্থ হতে পারে একাধিক পদের একপদীকরণ, সমাস শব্দের অর্থ হতে পারে মিলন। আচ্ছা, সমাসটা হচ্ছে বাংলা ব্যাকরণের এমন একটি বিষয়, যে বিষয়ের মাধ্যমে তুমি কি করতে পারো? একাধিক পদকে সংক্ষিপ্ত করতে পারো। যেমন আমি যদি বলি সিংহ চিহ্নিত আসন, এই সিংহ চিহ্নিত আসনকে আমরা কি বলি বলতো? সিংহাসন বলে থাকি, সিংহাসন। তাহলে এই যে সিংহ চিহ্নিত আসন, 3টা পদকে সংক্ষিপ্ত করে একটি নতুন পদের সৃষ্টি করলো, অর্থাৎ 3টা পদকে সংক্ষিপ্ত করলো বা একাধিক পদকে একটা পদের মধ্যে রূপান্তর করলো বা একাধিক পদের মধ্যে মিলন ঘটিয়ে নতুন একটি পদের সৃষ্টি করলো। এরকম যদি সৃষ্টি করে থাকে তাকে আমরা কি বলবো? সমাস। সমাস জানতে গেলে আমাদের যে বিষয়গুলো ভালো করে জানতে হবে, আমি যেহেতু এই উদাহরণটা দিয়ে দেখেছি, সো এই উদাহরণ দিয়ে তোমাদের জাস্ট কয়েকটা বিষয় একদম বেসিক থেকে ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো সমাস মূলত তোমাদের এইচএসসি সিলেবাসে এরকম থাকে যে ব্যাস বাক্য সহ সমাসের নাম নির্ণয় করতে বলে। 8টা থাকে, তার মধ্যে থেকে 5টার অ্যান্সার করতে হয়, 5টাতে 5 মার্ক। এখন এই যে সমাসের মধ্যে তোমাদের সমস্ত পদ দেওয়া থাকবে, পরীক্ষায় জাস্ট সিংহাসনটা দেওয়া থাকবে, আর তোমাকে সিংহ চিহ্নিত আসন অর্থাৎ ব্যাস বাক্যটা লিখতে হবে এবং সমাসের নামটা আইডেন্টিফাই করে লিখতে হবে। তাহলে আমরা বলতেছি যে সিংহাসনকে কি বলতে পারি বলতো? এটার নাম হচ্ছে সমস্ত পদ। তাহলে সিংহাসনকে আমরা বলতেছি সমস্ত পদ। এখানে আরো দুইটা জিনিস তোমাদের ভালো করে জানতে হবে। একটা সমস্ত পদকে ভাঙলে 2টি অংশ পাওয়া যায়। প্রথমটা হচ্ছে পূর্বপদ, পরেরটা হচ্ছে কি পরপদ। আচ্ছা, পূর্বপদ এবং পরপদ। আর এই সম্পূর্ণ অংশটাকে আমরা বলবো কি? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাসবদ্ধ বাক্য। তাহলে এটার আমরা 3টা নাম লিখতে পারি। একটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাসবদ্ধ বাক্য। এখন একটি বাক্যকে ভাঙলে অসংখ্য অগণিত কি পাওয়া যায় বলতো? পদ পাওয়া যায়, প্লাস কয়েকটি পদ একত্রিত হয়ে কি হয়? একটি বাক্য গঠন করে। তাহলে ব্যাস বাক্যকে ভাঙলে অবশ্যই কি একাধিক পদ পাওয়া যাবে, স্বাভাবিক। তাহলে এই যে ব্যাস বাক্য রয়েছে, দেখো সিংহ চিহ্নিত আসন, এখানে 3টি পদ রয়েছে। সিংহ একটি পদ, চিহ্নিত একটি পদ, আসন কি একটি পদ। এই প্রত্যেকটা পদকে আমরা বলছি কি? সমসমান পদ। তাহলে প্রত্যেকটা পদকে কি বলছি বলতো? সমসমান পদ। তাহলে এখানে জানার বিষয়, এই সমস্ত অংশকে, অর্থাৎ পরীক্ষায় তোমাদের আসবে সমস্ত পদ। সমস্ত পদটা কি জিনিস? সমস্ত পদ থেকে কি তৈরি হয়? ব্যাস বাক্য তৈরি হয়। সমস্ত পদকে ভাঙলে 2টি অংশ পাওয়া যায়, পূর্বপদ এবং পরপদ। এবং এই সমস্ত পদ থেকে যে বাক্যটা সৃষ্টি হয় তাকে বলবো আমরা কি? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাসবদ্ধ বাক্য। এই সমাসবদ্ধ বাক্য বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যকে ভাঙলে অসংখ্য অগণিত পদ পাওয়া যায়। প্রত্যেকটা পদকে আমরা কি বলতেছি? সমসমান পদ। এখন চলে আসো, সমাস কত প্রকার? সমাস প্রধানত 4 প্রকার। এটা কিছুদিন আগে বাংলা একাডেমি থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। সমাস প্রধানত 4 প্রকার। তবে সমাস জানতে গেলে এই প্রধানত 4 প্রকার রয়েছে, এই 4 প্রকারের বাইরেও
আর অসংখ্য রয়েছে, যেগুলো 4 প্রকারের ভিতরে আলোচিত হয়। তবে আমাদের যেহেতু ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি সিলেবাসে প্রত্যেকটা সমাসের কি থাকবে, একটা সমস্ত পদ দেওয়া থাকবে। সমস্ত পদ থেকে ব্যাস বাক্য নির্ণয় করতে হবে এবং ব্যাস বাক্য শেষে কি করতে হবে, আমাদের সমাসের নামটাকে আইডেন্টিফাই করতে হবে। সেজন্য আমাদের সমাসের যত প্রকার রয়েছে, সমাসের যতগুলো সমাস নিয়ে আলোচনা করা হয়েছে এই পর্যন্ত, প্রত্যেকটি আমি ভালো করে পড়ব। দেখো, প্রথমে আমরা বলতে পারি দ্বন্দ্ব সমাস, দ্বিতীয়ত হচ্ছে কি দ্বিগু সমাস, তৃতীয়ত হচ্ছে কর্মধারয়, চতুর্থ হচ্ছে তৎপুরুষ, তারপরে রয়েছে বহুব্রীহি, তারপরে রয়েছে অব্যয়ীভাব, তারপর রয়েছে নিত্য সমাস, তারপর রয়েছে প্রাদি সমাস। ঠিক আছে, তাহলে দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব, নিত্য, প্রাদি। আচ্ছা, এই সমাসগুলো আমাদের কি করতে হবে, এক এক করে ভেঙে ভেঙে আলোচনা করতে হবে। আলোচনা করার জন্য অথবা সমাসকে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে, এজন্য তোমাকে ফার্স্ট যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোন সমাসে কোন পদের প্রাধান্য রয়েছে, কোন সমাসে কোন পদের প্রাধান্য রয়েছে। দেখো, আমরা বলছি পরীক্ষা আসবে কি বলতো, সমস্ত পদ। তাহলে সমস্ত পদ দেখে তোমাকে চিনতে হবে এটা কোন সমাস। যদি চিনতে গেলে তোমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এই সমস্ত পদটা পূর্বপদ প্রধান নাকি পরপদ প্রধান, নাকি পূর্বপদ পরপদের বহির্ভূত অন্য কোন পদের প্রাধান্য এখানে রয়েছে। যদি এই বিষয়টা জাস্ট তুমি আইডেন্টিফাই করতে পারো অথবা ক্যাচ করতে পারো, ধরতে পারো, তাহলেই তোমার দ্বারা সমাস নির্ণয় একদম সহজ হয়ে যাবে। যার জন্য তুমি জাস্ট আমার সাথে যুক্ত থাকো, কিছুক্ষণের জন্য হলেও আমার সাথে একটু মনোযোগ দিয়ে যুক্ত থাকো, দেখবে সমাস একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রথম যে জিনিসটা আইডেন্টিফাই করব, কোনটা কোন সমাস এবং কোনটা কোন সমাসের প্রাধান্য বেশি, অর্থাৎ সমস্ত পদে কোন পদের, দুঃখিত, সমস্ত পদে কোন পদের প্রাধান্য বেশি, অর্থাৎ পূর্বপদ নাকি পরপদ। এই বিষয়টা জাস্ট তোমাকে আজকের ক্লাসে ক্লিয়ার করে দেব। আচ্ছা, প্রথমেই চলে আসো দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। দ্বন্দ্ব সমাস, আচ্ছা আগে একটা জিনিস বলে রাখি, প্রধানত যে 4 প্রকার, প্রধানত কোন 4 প্রকার। আচ্ছা, আমি জাস্ট তোমাকে মনে রাখার জন্য একটা টেকনিক দিচ্ছি। মনে রাখবে কত বদ, দেখবা গ্রাম অঞ্চলে মানুষ খারাপ মানুষকে বদ বলে, যেমন বদ মেজাজ মানে কি খারাপ মেজাজ, তাই না? তাহলে কত বদ হলে এই সমাজকে 4 প্রকারে ভাগ করা যায় ভাই। তাহলে কত বদ বলতে কি বোঝাবো আমরা? কতে হচ্ছে কর্মধারয়, ততে হচ্ছে তৎপুরুষ, বতে হচ্ছে কি বহুব্রীহি, দতে কি বলতো দ্বন্দ্ব। তাহলে সমাস প্রধানত এই 4 প্রকার রয়েছে। এর বহির্ভূত আমাদের যেহেতু সমাসের নামকে আইডেন্টিফাই করতে হবে, এজন্য আমরা প্রকারভেদের বহির্ভূত অর্থাৎ এর ভিতরে যে আলোচ্য বিষয় রয়েছে সেগুলোকে বাহির করে নিয়ে এসে আমরা এখানে আলোচনা করতেছি। তাহলে দ্বন্দ্ব সমাস, দেখো একটা জিনিস মনে রাখবে, এখানে একটা ব রয়েছে, এখানে একটা ব রয়েছে, দ্বন্দ্ব বানানে দুইটাতেই ব রয়েছে নিচে, তাই না? তার মানে এটাও বড়, এটাও বড়, অর্থাৎ দ্বন্দ্ব সমাসে সমস্ত পদ যে থাকবে, সমস্ত পদে কয়টা অংশ বলছি আমরা? 2টি অংশ, অর্থাৎ পূর্বপদ প্লাস পরপদ, এই 2টি অংশেরই প্রাধান্য থাকবে। যদি পূর্বপদ এবং পরপদ 2টি পদেরই প্রাধান্য থাকে, তাহলে সেটাকে বলবো কি আমরা? দ্বন্দ্ব সমাস। এরপর দেখো একটা লাইন মনে রাখবে, দ্বিগু কর্মে তৎপর। এই কথাটা জাস্ট মনে রাখবে যে দ্বিগু কর্মে তৎপর, তার মানে দ্বিগু মানে কি? দ্বিগু সমাস। কর্মে বলতে আমরা বোঝাচ্ছি কি বলতো? কর্মধারয় সমাস। তৎপর বলতে তৎপুরুষকে বোঝাচ্ছি, এবং এই যে এখানে পর রয়েছে তার মানে কি? পরপদের প্রাধান্য থাকবে। যদি কোন সমস্ত পদ দেখে তুমি বুঝতে পারো যে পরপদের প্রাধান্য রয়েছে, তাহলে সেটা হয় দ্বিগু সমাস হবে, না হয় কর্মধারয় সমাস হবে, না হয় তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে, এখন আসো বহুব্রীহি সমাস। একটা জিনিস মনে রাখবে, বহু মানে অনেক, ব্রীহি মানে ধান। এখানে কোথাও ধানের কাহিনী রয়েছে বলো? বহুব্রীহি একটা সমাসের নাম, এখানে কোথাও ধানের কাহিনী নাই। যেহেতু এই বহুব্রীহি দ্বারা অন্য একটা কিছুকে বোঝাচ্ছে, তার মানে এই বহুব্রীহি সমাসটা এমন এক ধরনের সমাস যেই সমাস দ্বারা কি এই যে পূর্বপদ
পরপদ কোনোটারই প্রাধান্য থাকে না, তৃতীয় অর্থাৎ অন্য একটা পদের প্রাধান্য চলে আসে। যখন আমরা সমাস নিয়ে ডিটেইলসে আলোচনা করব তখন তোমরা এই বিষয়গুলো ভালো করে বুঝতে পারবে। তার আগে জাস্ট এই যে কনসেপ্ট, বেসিক কনসেপ্টটা তোমাদের মাথায় রাখতে হবে। এরপর দেখো রয়েছে অব্যয়ীভাব। অব্যয়ীভাব সমাসটা মূলত পূর্ব পদের প্রাধান্য থাকে। কি বলতো? পূর্বপদ। তাহলে আমাদের মনে রাখতে হবে দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য থাকে, দ্বিগু কর্মধারা এবং তৎপুরুষ সমাসে পরপদের প্রাধান্য থাকে, অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের প্রাধান্য থাকে, বহুব্রীহি সমাসে কি তৃতীয় বা অন্য একটি পদের প্রাধান্য থাকে। এই যে কনসেপ্টটা জাস্ট তোমার মাথায় সেট করে নাও। আর কোন সমাসে কোন পদের প্রাধান্য বেশি, কোন পদের প্রাধান্য বেশি দেখা যাচ্ছে সেটা যদি ভালো করে মনে রাখতে পারো, তোমার দেখবা সমাস আইডেন্টিফাই খুব ক্লিয়ার হয়ে যাবে।